আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার পদ্ধতি সরলীকরণ, সহজে ব্যবসা করা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের মাধ্যমেই সংস্কার এক্সপ্রেসের যাত্রা শুরু করেছে। তিনি আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থ শীর্ষক ওয়েবিনারে ভাষণ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থানের জয়সলমীরে দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ডে আকাশপথে সফর করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, বিচার বিভাগের দুর্নীতির উপর যে অধ্যায়টি এনসিইআরটির বইয়ে সংযুক্ত হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। পবিত্র রমজান মাসে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কড়া নিন্দা করেছে ভারত। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচে আজ ইংল্যান্ড নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পদ্ধতি সরলীকরণ, সহজে ব্যবসা করা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের মাধ্যমেই সংস্কার এক্সপ্রেসের যাত্রা শুরু করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রযুক্তি, সংস্কার এবং বিকশিত ভারতের জন্য আর্থিক সক্ষমতা বিষয়ক এক ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধু সংস্কার ঘোষণার মাধ্যমেই নয়, তার প্রভাবেরও মূল্যায়ন করা প্রয়োজন। এছাড়াও স্বচ্ছতা বৃদ্ধির উপর আলোকপাত করেন তিনি। শ্রী মোদী বলেন, রেল, বন্দর, মহাসড়ক, ডিজিটাল কার্যক্রম এবং বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করলেই ভারতের সার্বিক উন্নতি ঘটবে। ये देश रिफॉर्म एक्सप्रेस पर सवार है। इस मोमेंटम को बनाए रखने के लिए हमें न केवल पॉलिसी इंटेंट पर ध्यान देना है, बल्कि डिलीवरी एक्सीलेंस पर भी फोकस करना है। हमें एआई, ब्लॉकचेन और डेटा एनालिटिक्स का व्यापक उपयोग कर ट्रांसपेरेंसी, स्पीड और अकाउंटेबिलिटी बढ़ानी होगी। প্রধানমন্ত্রী বলেন, 11 বছর আগে বাজেটে মাত্র 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এখন তা বৃদ্ধি পেয়ে 12 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, দেশের বাজেট একটি স্বল্পমেয়াদী বাণিজ্যিক নথি নয়, এটি একটি নীতি সংক্রান্ত রূপরেখা। 11 साल पहले पब्लिक कैपेक्स के लिए बजट में लगभग 2 लाख करोड़ रुपए का प्रावधान था। मौजूदा बजट में ये बढ़कर लगभग 12 लाख करोड़ रुपए के पार हो गया है। इतने बड़े पैमाने पर सरकारी निवेश होना प्राइवेट सेक्टर के लिए भी एक स्पष्ट संदेश है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থানের জয়সলমীর বিমান ঘাঁটিতে দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ডে আকাশপথে সফর করেছেন। এর আগে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে এই যুদ্ধ হেলিকপ্টারটির খুঁটিনাটি বিষয়ে অবহিত করেন। লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রাষ্ট্রপতি মুর্মু তাঁর এই সফরকালে বিমান বাহিনীর আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষা ব্যবস্থায় দেশজ পদ্ধতি ব্যবহারের জন্য বিজ্ঞানী ও কর্মীদের প্রশংসাও করেন তিনি। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় ভারত পাকিস্তান সীমান্তের কাছে পোকরান ফায়ারিং রেঞ্জে ভারতীয় বিমান বাহিনীর বায়ুশক্তি নামক মহড়ায় যোগ দেবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, বিচার বিভাগের দুর্নীতির উপর যে অধ্যায়টি এনসিইআরটির বইয়ে সংযুক্ত হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সংবাদ মাধ্যমকে শ্রী প্রধান বলেন, তিনি এনসিইআরটিকে সংশ্লিষ্ট বইটির সব কপি প্রত্যাহার এবং বাতিল করার নির্দেশ দিয়েছেন। বিচার বিভাগকে অবমাননা করার কোনো ইচ্ছে সরকারের নেই বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট এ বিষয়ে যা নির্দেশ দেবে সরকার তার মান্যতা দেবে। এনসিইআরটির বইয়ে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। जो घटना हुई है उसको हम गंभीरता से लेते हैं। एनसीईआरटी के ऊपर उसको और इंक्वायरी किया जाएगा। जो भी व्यक्ति से उस किताब को बनवाने में, उस चैप्टर को बनवाने में संलग्न है, उनके ऊपर कार्रवाई की जाएगी। आगे ये गलती ना हो, न्यायपालिका को आश्वस्त करते हैं और मैं मानता हूँ हमारी भारत जैसे बड़े प्रजातंत्र की ही सुंदरता है। न्यायपालिका की आदर्श स्थान है, न्यायपालिका के सर्वोच्च स्थान है। দিল্লির একটি আদালত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে আজ অব্যাহতি দিয়েছে। আদালত সিবিআই এর চার্জশিট নিতে অস্বীকার করে। বিশেষ বিচারক জিতেন্দ্র সিং বলেন, ত্রুটিপূর্ণ এই চার্জশিটটি নির্দিষ্ট কোনো প্রমাণকে সমর্থন করছে না। উল্লেখ্য, আদালত এই মামলায় আরও 21 জনকে অব্যাহতি দিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের উপর বর্তেছে তাদের নামও অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। যাদের নথি বিচারাধীন তাদের নাম পৃথকভাবে উল্লেখ করেই আগামীকাল ওই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000 বেশি। সেখান থেকে প্রায় 58 লক্ষ মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকাতে বাদ পড়েছে। খসড়া তালিকায় থাকা এই 7,08,00,000 ভোটারের নামই চূড়ান্ত তালিকায় থাকবে। পাঞ্জাব সরকারের সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু উন্নয়ন দপ্তর বিজ্ঞাপনে বারবার মহিলাদের অশ্লীল ও অবমাননাসূচকভাবে তুলে ধরার ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংশ্লিষ্ট পক্ষগুলি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত না থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনাগুলি এখন থেকে রাজ্যের তরফে সময় সময় পর্যালোচনা করা হবে। নাগাল্যান্ডের উচ্চশিক্ষা বিভাগ রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস এবং গবেষণা জোরদার করতে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কোহিমায় গতকাল উচ্চশিক্ষামন্ত্রী টেনজেন ইমনা অ্যালং এবং অন্যান্য আধিকারিকদের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের শহীদ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষক মারুফ রাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্নি আজ মুম্বাই পৌঁছবেন এবং আগামী দুদিন তিনি সেখানে আলাদা আলাদা বাণিজ্যিক কর্মসূচিতে ভারত ও কানাডার সিইওদের ফোরামের বৈঠকে যোগ দেবেন। মিলিত হবেন শিল্প ও আর্থিক জগতের বিশেষজ্ঞদের সঙ্গে। আগামী 1 মার্চ কানাডার প্রধানমন্ত্রী নতুন দিল্লি পৌঁছবেন। পরদিন হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন। পাকিস্তান আজ ভোরে কাবুল ও 2টি আফগান প্রদেশে বিমান হামলা চালায়। এদিকে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাক বিমান বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার কিছু অংশে বিমান হামলা চালিয়েছে। এদিকে গতরাতে পাক হামলায় কমপক্ষে 133 জন আফগান তালিবান যোদ্ধা প্রাণ হারান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, তারাও পাকিস্তানের 19টি সামরিক চৌকি এবং ঘাঁটি দখল করেছে। এর ফলে নিহত হয় 55 জন পাক সেনা। উভয় দেশই একে অপরের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলে দাবি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান এবং আফগানিস্তান দুদেশকেই কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিদর্শনের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ভারত পবিত্র রমজান মাসে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কড়া নিন্দা করেছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দুটি দেশের মধ্যে আলোচনা শুরু করার ব্যাপারে তার দেশ সহযোগিতা করবে। ভারত ও কেনিয়ার মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির 4র্থ বৈঠক গতকাল শেষ হয়েছে। প্রতিরক্ষা গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের সহযোগিতা বৃদ্ধির উপর বৈঠকে আলোচনা হয়েছে। পরিষেবা সম্প্রসারণ, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনায় উঠে এসেছে। নেপালের বন ও পরিবেশ মন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাইন বলেছেন, আগামী 5ই মার্চের নির্বাচনের প্রস্তুতিতে ভারত উল্লেখযোগ্য সহায়তা করেছে। তিনি বলেন, ভারত অত্যন্ত ভরসাযোগ্য প্রতিবেশী। দুপুর 1:20 নাগাদ আজ প্রবল ভূমিকম্পে কলকাতা ও শহরতলির বিভিন্ন অংশ কেঁপে ওঠে। এবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5। বাড়ি ও অফিসগুলি থেকে সাধারণ মানুষ আতঙ্কে পথে নেমে আসে। বহুতলগুলি দীর্ঘক্ষণ কাঁপতে থাকে। এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভূমিকম্প হওয়ার ঠিক আগে মোবাইলে অ্যালার্ট চলে আসায় অধিকাংশ মানুষ সতর্ক হয়ে যান। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরের আকস্মিক অপসারণ এবং ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমানের স্থলাভিষিক্ত হওয়ার ঘটনায় সেদেশে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এদিকে এই ঘটনার প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নতুন গভর্নরের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইংল্যান্ডের একটি বিশেষ সংসদীয় নির্বাচনে গ্রিন পার্টি জয়লাভ করেছে। এর ফলে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মধ্যবামপন্থী লেবার পার্টি 3য় স্থানে নেমে এসেছে। নির্বাচনে গোটন এবং ডেন্টন থেকে গ্রিন প্রার্থীর হান্না স্পেন্সারকে জয়ী ঘোষণা করা হয়েছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আগামী রবিবার ভারত কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার 8-এ তাদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পদ্ধতি সরলীকরণ, সহজে ব্যবসা করা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের মাধ্যমেই সংস্কার এক্সপ্রেসের যাত্রা শুরু করেছে। তিনি আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থ শীর্ষক ওয়েবিনারে ভাষণ দেন।
পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।